বাবা ও মা এক সপ্তাহের জন্য বাইরে ঘুরতে গেছিল। একদিন রাতে ছোট ভাইয়ের প্রচণ্ড জ্বর আসলো, তাই খাওয়া দাওয়া করে ছোট ভাইয়ের রুমে ঘুমিয়ে পড়লাম। মাঝ রাতে আমার ঘুম ভেঙে গেলে আমি অবাক হয়ে গেলাম। জ্বরের ঘোরে ছোট ভাই আমার সাথে যা করল তা শুনলে তোমাদের পানি চলে আসবে। তাই তোমাদের দুটি পায়ে ধরে বলি, অন্তত আজকের গল্পটি শুরু শেষে পর্যন্ত শোনো। আমার নাম রুদ্রিকা, আমি কলেজে পড়ি। আমি একটু দুরন্ত, ছুটন্ত স্বভাবের। ছেলেদের মতন হই হুল্লোড়, বন্ধু বান্ধবীদের সাথে আড্ডা দেওয়া, ঘুরে বেড়ানো এইসব করতে ভালোবাসি। আর বেশিরভাগ সময়ের সঙ্গী হয় আমার ভাই রুদ্র। আমাদের ফ্যামিলিতে আমরা চারজন, মা বাবা, আমি আর ভাই। ভাই সামনে মাধ্যমিক পরীক্ষা দেবে। আমার আর ভাইয়ের সম্পর্কটা ভাই বোনের কম, বন্ধুত্বের অনেক বেশি। আমি আর ভাই একে অপরকে ছাড়া বেশি সময় থাকতে পারতাম না। আমাদের মধ্যেও ঝগড়া গণ্ডগোল হতো, তবে সেটা বেশি সময় স্থায়ী হতো না, আবার মিটে যেত। গরমের জন্য আমি বাড়িতে সব সময় ফ্রক পরে থাকি। আমি খেয়াল করে দেখেছি রুদ্র কথা বলতে বলতে আর চোখে আমাকে দেখতে থাকে। রুদ্রের ঘুড়ি ওড়াতে খুব ভালোবাসে, কি একটা কারণে আমার সাথে গণ্ডগোল করে রুদ্র ঘুড়ি বানিয়ে উড়াতে যাচ্ছে। আমিও সঙ্গে সঙ্গে ঘুড়িটা কেড়ে নিয়ে ভেঙে দিলাম। ভেঙে দিয়ে আমি ঘরের দিকে দৌড় মারলাম। রুদ্র আমার পিছন পিছন ঘরে ঢুকে টাল সামলাতে না পেরে আমার উপর পড়ে গেল। আমিও রুদ্রের ভরে রুদ্রের সাথে বিছানায় পড়ে গেলাম। রুদ্রের হাতটা গিয়ে পড়ল আমার সামনে। রুদ্র কি করবে বুঝতে না পেরে হালকা চাপ দিল। আমার মুখ দিয়ে কোনো কথা বের হলো না। লজ্জায় লাল হয়ে শেষমেশ ভাইকে বললাম, এই শয়তান কি হচ্ছে? ওঠ! রুদ্র তাড়াতাড়ি উঠে এক দৌড়ে ঘর থেকে বেরিয়ে গেল। আমি চোখ বুজে বিছানায় পড়ে রইলাম। রুদ্রের সেই ঘটনা কিছুতেই ভুলতে পারছি না। এই ঘটনার পরে দুজনের মাঝে একটা পরিবর্তন আসে। কিছুতেই দুজন দুজনার সামনে একেবারে সহজ হতে পারছিলাম না। এই ব্যাপারটা আমার মায়ের চোখ থেকেও এড়ায় না। একদিন মা আমাকে জিজ্ঞাসা করে, কিরে তোদের মধ্যে কোনো ঝগড়া হয়েছে নাকি? কই না তো, কিছুই হয়নি বলে চলে গেলাম। 2-1 দিন পর মামার বাড়িতে একটা বিয়েতে নেমন্তন্ন থাকায় সেখানে মা আর বাবা চলে গেল। আমি আর ভাই বাড়ি রইলাম। বাবা মা গেছে বিকেল বেলায়, সন্ধ্যার একটু আগে। রাত্রিবেলায় আমরা দুজনেই চুপচাপ খাওয়া দাওয়া সেরে শুতে যাব, তখন দেখি রুদ্রের চোখ মুখের অবস্থা কেমন পাল্টে যাচ্ছে। কপালে হাত দিয়ে দেখি ভীষণ জ্বর। রুদ্রকে বললাম, তোর তো জ্বরে গা পুড়ে যাচ্ছে। রুদ্র বলল, ঘরে প্যারাসিটামল আছে, আমি খেয়ে শুয়ে পড়ব, কিছু হবে না বলে ঘরে চলে গেল। আমি ঘরে যাওয়ার আগে বলে গেলাম, দরজা খুলে রাখিস, রাতে জ্বর কেমন হলো এসে দেখে যাব। ভাইদের জন্য আমার মনটা খারাপ হয়ে গেল। নিজের উপর রাগ হতে লাগল। কেন আমি এতদিন ভাইয়ের সাথে ভালো করে কথা বলিনি, কেন সব ঝামেলা মিটিয়ে নিইনি, এসব ভাবতে লাগলাম। ভাবতে ভাবতে কখন ঘুমিয়ে গেছি বুঝতে পারিনি। এক সময় ঘুম ভেঙে উঠে লাইট জ্বালিয়ে দেখি 12টা বাজে। আমি ভাইয়ের ঘরে গিয়ে ভাইয়ের গায়ে হাত দিয়ে দেখি গা জ্বরে পুড়ে যাচ্ছে। ভাইয়ের এরকম অবস্থা দেখে ভীষণ ভয় পেয়ে গেলাম। কিছুটা সময় বুঝতে পারলাম না আমি কি করব। তারপর একটা বাটিতে জল এনে ভাইয়ের মাথায় জলপট্টি দিতে লাগলাম। প্রায় 1 ঘন্টা জলপট্টি দেওয়ার পর আস্তে আস্তে ভাইয়ের জ্ঞান ফিরল। আস্তে আস্তে ভাই আমাকে জিজ্ঞেস করল, কি হয়েছে আমার দিদি? তুই প্রচণ্ড জোরে অজ্ঞান হয়ে গেছিলি। আমি এত সময় তোর মাথায় জলপট্টি দিচ্ছিলাম। এখন কেমন লাগছে ভাই? জ্বর কমেছে, আগের চেয়ে এখন ভালো লাগছে। এই কথা বলে রুদ্র কেমন অদ্ভুত এক দৃষ্টিতে আমার দিকে তাকিয়ে থাকল। কি দেখিস ভাই? মুখটা কেমন ফ্যাকাশে হয়ে গেল। রুদ্র বলল, তোকে দেখছি। আমি ভাইয়ের দিকে না তাকিয়ে একটু মুচকি হাসি দিলাম। কিছুক্ষণ দুজনেই চুপচাপ থাকার পর রুদ্র বলতে লাগল, দেখ দিদি, আমি জানি সেদিনকার ব্যাপারে তুই আমার উপর রেগে আছিস। ওটা একটা মিস্টেক ছিল। আমি চাই তুই আবার আমার সাথে আগের মতন হাসি ঠাট্টা কর, কথা বল। কি হলো দিদি, কিছু তো বল। আমি চোখ তুলে তাকিয়ে দেখি রুদ্রের চোখে জল। রুদ্র চোখের জল দেখে আমার বুকের ভেতরটা মুচড়ে গেল। এই ভাই, তুই কাঁদছিস কেন? পাগল, তুই কাঁদলে আমার ভালো লাগে? রুদ্রের জ্বর ও কান্নার জন্য কথা বারবার আটকে যাচ্ছিল। তবুও ফুপিয়ে ফুপিয়ে অনেক কষ্টে বলল, তুমি জানো দিদি, এই কটা দিন আমার কেমন কষ্টে কেটেছে। তোমার সাথে আর কিছুদিন কথা না বলতে পারলে আমি দম বন্ধ হয়ে মারা যেতাম। আমার চোখে ও জল টলমল করছে। ভাই, এমন কথা আর কখনো মুখে আনবি না। তুমি ছাড়া আমি কিভাবে থাকব বল। এই কথা বলতে বলতে আমার চোখ দিয়েও জল গড়িয়ে পড়তে লাগল। আমার লক্ষ্মী ভাই বলে রুদ্রকে ধরলাম।
কিন্তু আজকে একটু অন্যরকম মনে হচ্ছে। দুজনের এক অন্যরকম ভালো লাগার অনুভূতি। নিজেকে আর ধরে রাখতে পারছি না। হঠাৎ রুদ্র বলে উঠল, অনেক রাত হয়েছে দিদি, শুয়ে পড় এবার। আর রাত জাগিস না। প্রথমে আমি কি করব বুঝে উঠতে পারলাম না। তারপর বললাম, ঠিক আছে, আমি তোর ঘরে তোর সাথে শুয়ে পড়ছি, রাতে যদি আবার কোনো অসুবিধা হয়। না দিদি, কোনো অসুবিধা হবে না, তুমি তোমার ঘরে যেয়ে শুয়ে পড়ো। আমি একটু রাগ করে বললাম, খুব বড় হয়ে গেছিস তাই না? যেটা বলছি সেটা শোনো। রুদ্র আর কিছু না বলে অন্যদিকে মুখ ঘুরিয়ে শুয়ে পড়ল। আমি ও রুদ্রের পাশে শুয়ে পড়লাম। আমি শুয়েছিলাম কিন্তু আমার ঘুম আসছিল না। আমি ভাইয়ের কথাগুলো ভাবছিলাম। ভাবতে ভাবতে চোখ দুটো লেগে এসেছিল। আমার গরমে ঘুম ভেঙে গেল। আমি কিছু বলছি না দেখে ভাইয়ের সাহস আর ও বেড়ে গেল। আমি আর কিছু বলতে পারলাম না। ভাইয়ের আচরণ সেই শুরু থেকেই কেমন লাগছিল, মনে হচ্ছিল এ আমার চিরপরিচিত ভাই না। হয়তো জ্বরের ঘোরে এমনটা করছে। ব্যাপারটা আমি বুঝতে পারছি। আমি ভাইয়ের সাথে আর কিছুই করতে চাই না। কিন্তু এই অবস্থায় ভাইকে আটকানো আমার পক্ষে সম্ভব হবে না। সকালবেলা আমার ঘুম ভাঙল। রুদ্রের উপর রাগ করব না কি করব বুঝে উঠতে পারলাম না। রাগ, আনন্দ, অভিমান, ভালোবাসা সবকিছুর মিলিয়ে এক অদ্ভুত রকমের অনুভূতি হতে লাগল। এরপর প্রায় এক সপ্তাহ কেটে গেছে। আমি বুঝতে পারি রুদ্র আমাকে মনে মনে ভাবতে শুরু করেছে। আমারও কেমন যেন একটা ভালো লাগার অনুভূতি তৈরি হয়েছে রুদ্রের উপর। আরও কিছুদিন পর হঠাৎ করে একদিন রুদ্র আমাকে এসে বলল, দিদি, আমি তোমাকে ভালোবাসি। তোমাকে ছাড়া আমি থাকতে পারছি না। সেদিন জন্য আমি দুঃখিত দিদি। জ্বরের ঘোরে অনেক বড় ভুল করে ফেলেছি। ভাইয়ের দিকে তাকিয়ে আমার ও ভীষণ মায়া লাগছিল। ভাই আমার দিকে তাকিয়ে বলল, আমি তোমাকে ভালোবাসি দিদি। তোমাকে আমার প্রেমিকা রূপে পেতে চাই। তুমি আমার দেখা সবচেয়ে সেরা সুন্দরী। তোমার জন্য আমি সবকিছু করতে পারি। ভাইয়ের কাছ থেকে হঠাৎ করে এতগুলো কথা শুনি আমি কি বলবো বুঝে উঠতে পারলাম না। পরিস্থিতি একটু সামলে নিয়ে বললাম, আচ্ছা ঠিক আছে, দেখা যাবে। এখন বাবার বাইকটা বের করে আমাকে একটু কোচিংয়ে দিয়ে আয়। ভাই আমার দিকে তাকিয়ে বাইক বের করতে চলে গেল। এর আগে বহুবার রুদ্র বাইকে করে কোচিংয়ে দিয়ে এসেছে। কিন্তু কেন জানি না আজ অনেক এক্সাইটমেন্ট ফিল হচ্ছে। কোচিংয়ে পৌঁছে দেখি কোচিং শুরু হয়ে গেছে। আমি রুদ্রের দিকে তাকিয়ে একটু হেসে দৌড়াতে দৌড়াতে কোচিংয়ে ঢুকে গেলাম। কোচিং থেকে বাড়ি ফিরে দেখি আমার বাচ্চাঘরে মা ঢুকেছে। আমি আর কোনো উপায় না পেয়ে ভাইয়ের বাচ্চাঘরে ঢুকলাম। স্নান সেরে ঘরে আছে আর কিছুক্ষণ পরে মনে পড়ল রুদ্রের বাচ্চাঘরে একটা জামা রেখে এসেছি। আমি এক দৌড় দিয়ে রুদ্রের বাচ্চাঘরে ঢুকে গেলাম। আমি কাপড়গুলো নিয়ে যাব, তখন রুদ্রের চোখে চোখ পড়ল। রুদ্র বাচ্চাঘরের বাইরে দাঁড়িয়ে আছে। আমি লজ্জায় লাল হয়ে গেলাম। ফাজিল একটা একথা বলেই আমি দৌড় দিলাম। এমন সময় মা চেঁচিয়ে উঠে বলল, কি হয়েছে? রুদ্র এমন ষাঁড়ের মতন চেঁচিয়ে উঠল কেন? তোমার ছেলের তো কোনো কাজ নেই, সবসময় আমার সাথে ঝগড়া করে। তোরা দুটিতে মিলে কি যে করিস আমি বুঝি না। আবার দুজন এক সেকেন্ডও আলাদা থাকতে পারিস না। পরদিন দিদিমার শরীর খারাপ হওয়াতে মা বাবা দুজনেই দেখতে গেল। সন্ধেবেলায় আমিও রুদ্র দুজনে বসে টিভি দেখছিলাম। হঠাৎ রুদ্র বলে উঠল, দিদি একটু চা কর না, চা খাব। আচ্ছা ঠিক আছে, টিভি দেখ, আমি চা করে আনছি। কিছুক্ষণ পরে দুই হাতে দুটো চায়ের কাপ নিয়ে ফিরে আসলাম। রুদ্র কাপ নিয়ে মুচকি হেসে আমার দিকে তাকিয়ে বলল, মিষ্টি হয়নি দিদি? চিনি এনে দিচ্ছি। লাগবে না দিদি, তোরটা দে। রুদ্র আমার কাপটা নিয়ে চুমুক দিল। এবার ঠিক আছে। এবার কিভাবে ঠিক হলো? রুদ্র আমার দিকে দেখিয়ে বলল, মিষ্টি এখান থেকে এসেছে। ভাই মেয়ে পটাতে তো খুব শিখেছিস। সামনে টিভি চলছে কিন্তু টিভিতে দুজনের কারোরই মন নেই। আমি রুদ্রের হাত থেকে খালি কাপটা নিয়ে রান্নাঘরের দিকে যেতে লাগলাম। আর রুদ্র বসে আমার দেখতে লাগল। আমি দরজার কাছে এসে পিছনে তাকিয়ে দেখি আমার ভাই রুদ্র হা করে তাকিয়ে আছে। আমি ভাইয়ের কান দেখে আর না হেসে পারলাম না। আপনি মুখ থেকে বেরিয়ে গেল ফাজিল কোথাকার। রান্নাঘর থেকে ফিরে এসে রুদ্রের পাশে বসে মুচকি হেসে ভাইয়ের দিকে তাকালাম। আমি রুদ্রকে একটা ধাক্কা দিয়ে বলি, এই দুষ্টু, কি দেখছিস এইভাবে? লজ্জা করে না নিজের বড় বোনকে এভাবে দেখতে? লজ্জা কেন করবে? কিভাবে দেখছি? কিভাবে দেখছি বললে না তো দিদি? দেখে তো মনে হচ্ছে চোখ দিয়ে গিলে খাবি আমাকে। আমি মনে মনে বললাম, তুই কবে আমার মুখের দিকে দেখলি ভাই?
সারাক্ষণ আমার সামনের দিকে নজর। কি এত ভাবছ দিদি? কিছু না, ভাবছি তুই একটা আস্ত ফাজিল। কোথায় ফাজলামি করলাম আমি? তুই কি ভাবিস আমি কিছু বুঝতে পারি না তাই না? তুমি বুঝতে পারো দিদি? অবশ্যই পারি। রুদ্র এবার আমার সামনের দিকে তাকিয়ে বলতো আমি এখন কি ভাবছি? আমি রুদ্রের একটা কান টেনে ধরে বলি, শয়তান, কান টেনে ছিঁড়ে দেব। দিদি লাগছে তো? লাগুক। পরের দিন সকাল থেকে আকাশটা থমথমে, যে কোনো সময় বৃষ্টি নামবে। রুদ্র টিউশনে গেছিল, এখনো বাড়ি আসেনি। অন্যদিন এত সময় বাড়িতে চলে আসে। আমার একটু টেনশন হচ্ছিল বৃষ্টিতে ভিজে যায় যদি। আমি রুদ্রের কাছে ফোন করলাম। কিরে রুদ্র, কোথায় তুই? মেঘ করেছে, বৃষ্টি নামবে, তাড়াতাড়ি বাসায় আয়। তার থেকেও অনেক বেশি মেঘ করেছে দিদি আমার মনে। আমি একটু হেসে বললাম, আর কাব্য করতে হবে না, তাড়াতাড়ি বাসায় আয়। আসছি দিদি। তোমার আদেশ কি আমি অমান্য করতে পারি? সকাল 10টা নাগাদ আকাশ ভেঙে ঝুমঝুম করে বৃষ্টি নামল। এর মধ্যে রুদ্র বাড়ি ফিরেছে। আমি ব্যালকনিতে দাঁড়িয়ে বৃষ্টি দেখছিলাম। আমার পেছনে এসে রুদ্র চুপচাপ দাঁড়িয়ে আছে। কিছুক্ষণ পর রুদ্র আমাকে বলল, চলো না দিদি, আজকে আমরা বৃষ্টিতে ভিজি। রুদ্রের গলায় এমন একটা আমন্ত্রণ ছিল যেটা শুনে আমি না করতে পারলাম না। শুধু বললাম, চল ভাই, আমারও ভিজতে ইচ্ছা করছে। দুই ভাই বোন হাত ধরে ছাদে চলে গেলাম। ছাদে গিয়ে দুহাত দুদিকে মেলে চোখ বন্ধ করে আকাশের দিকে তাকালাম। হঠাৎ শুনতে পেলাম রুদ্র গান গাইছে, একগুচ্ছ গোলাপ হাতে। ভিজতে চাই তোমার সাথে। চোখ মেলে তাকিয়ে দেখি রুদ্র সত্যি সত্যি একগুচ্ছ গোলাপ হাতে করে হাঁটু গেড়ে আমার সামনে বসে গান গাইছে। আমি জীবনে এতটা খুশি ও এতটা অবাক কখনো হয়নি। খুশিতে চোখে জল চলে আসলো আমার। আমার আনন্দ অশ্রু বৃষ্টির সাথে মিলেমিশে একাকার হয়ে গেল। হাত বাড়িয়ে রুদ্র এর কাছ থেকে গোলাপের গুচ্ছটা নিলাম। রুদ্র উঠে দাঁড়ালো। এই বৃষ্টি যেন আজ আমার রূপ রুদ্রের চোখে আরও বহুগুণ বাড়িয়ে দিয়েছে। আমি বললাম, বৃষ্টিতে ভিজেছিস, ঠান্ডা লেগে যাবে তো। রুমে চল, স্নান করে ফ্রেশ হয়নি। দুই ভাই বোন রুমে আসলাম। দুজন দুই বাচ্চা ঘরে ঢুকলাম ফ্রেশ হওয়ার জন্য। আমার মনে আজ কোনো দুঃখ নেই। আমি সবসময় চাইতাম রুদ্র কেবল যেন আমার ভেতরটা না, বরং মনটাকে বেশি প্রায়োরিটি দেয়া। আজ পূরণ হয়েছে মনের আশা। পরের দিন মা ফোন করে জানালো তারা বাড়িতে আসছে। বাবা মায়ের কথা শুনে আমাদের দুই ভাই বোনের মন খারাপ হয়ে গেল। আমি আর রুদ্র প্ল্যান করলাম, যেভাবেই হোক আমরা ঘুরতে যাব। বাবা মায়ের সাথে রাতে খেতে বসে বললাম, তোমরা তো অনেক ঘুরলে, এবার আমারও ঘুরতে যাব। রুদ্র আমার সাথে সাই দিল। কি কারণে জানি না, তবে বাবার মনটা আজ খুব ভালো ছিল। মা জিজ্ঞাসা করল, কোথায় যাবি? আমরা দুজনেই বললাম, দার্জিলিং-এ যাব। ঠিক হলো আমার, সবাই প্রথমে দার্জিলিংয়ে যাব, সেখান থেকে অন্য জায়গা। রুদ্র বলল, দেখলি তো দিদি, আমরা কত লাকি, 3 দিনের মধ্যে আমাদের ঘোরার প্ল্যান হয়ে গেল। ভ্রমণের জন্য হালকা কেনাকাটা আর গোছগাছ শুরু করলাম আমরা। বাবা মার জন্য আর অন্যটা ওদের জন্য একটা লাগেজ, আর রুদ্র ও আমার একটা লাগেজ। মা চলে যেতেই রুদ্রকে ঠেলে দূরে সরিয়ে বললাম, যা তো এখন, আমাকে ঠিকঠাক গোছাতে দে। ভ্রমণের সব প্রস্তুতি শেষ। বাবা হোটেলের 2টো রুম বুক করে রেখেছে। বলা হয়নি আমরা যাব বাসে করে। রাত 10:30টার বাস। আমরা 9:30টার মধ্যে বাস স্ট্যান্ড-এ চলে আসলাম। রুদ্র একটা জিন্সের সাথে কালো টি-শার্ট পরেছে। ওকে সত্যি অনেক হ্যান্ডসাম লাগছে। আর আমার পরনে কুর্তি ও জিন্সের প্যান্ট, মুখে সামান্য মেকআপ। 10টা বাজতেই বাসে উঠে পড়লাম আমরা। আমাদের সিটটা মোটামুটি মাঝ বরাবর পড়েছে। সামনের সিট 2টো আমি আর রুদ্র বসে, আর তার পেছনের সিটে বাবা মা। দুই ভাই বোন একচোট ঝগড়া করে নিলাম জানালার পাশে বসা নিয়ে। আমারই হলো। কিছুক্ষণ গজগজ করে রুদ্র বসে পড়ল। একেবারে কাটায় কাটায় 10:30টায় বাস ছাড়ল। রাত বাড়ছে, 1000 বছরের পুরনো রাত। রাত বাড়ার সাথে সাথে একে একে নিভে আসছে বাসের ভেতরকার লাইটগুলো। জোডালো থেকে ফিসফিসের পর্যায়ে এসে এখন প্রায় থেমে এসেছে ভেতরকার মানুষজন এর কথাবার্তা। আষাঢ় মাস, বাইরে হঠাৎ গুডি গুডি বৃষ্টি নেমেছে। ব্যাগের ভিতর পাতলা চাদর রাখা ছিল। ঠান্ডা লাগতেই ব্যাগ থেকে চাদরটা বের করে নিয়ে অর্ধেকটা নিজের গায়ে জড়িয়ে বাকিটা ভাই এর উপর দিলাম। আমি ভেবেছিল রুদ্র বোধও ঘুমিয়ে গেছে, কিন্তু চাদর দিতেই ও আমাকে বলল, কি হয়েছে? বললাম, দেখছিস না কেমন ঠান্ডা পড়েছে।
ভাই চাদর এর নিচে এক হাতে জড়িয়ে ধরে আমাকে। আমিও মাথা এলিয়ে দিই ভাই এর কাঁধে। আমি চুপচাপ ভাই এর কাঁধে মাথা রেখে ভাবতে থাকি জীবন নিয়ে। আচ্ছা, কি ঘটবে আমাদের জীবনে? আমি খুব ভালো করে জানি যে আমার সবই কেবল রুদ্রের জন্য। রুদ্র ছাড়া অন্য কারো কথা কল্পনাতেও আনতে পারি না। কি পরিণতি হবে এই সম্পর্কের? আরেকটু বয়স বাড়লেই তো বাবা মা উঠেপটে লাগবে আমার বিয়ে নিয়ে, কিন্তু আমি কি পারব রুদ্রের সাথে অন্য কাউকে জড়াতে? রুদ্র ছাড়া অন্য কেউ আমাকে ভাবতেই কেমন কেমন লাগছে। আমরা দুজন ছাড়া সবাই গভীর ঘুমে। রুদ্রের অদ্ভুত আচরণে শব্দ করে উঠলাম। হঠাৎ বাসের চাকাটা একটা গর্তে গিয়ে পড়ে। আমরা প্রস্তুত ছিলাম না এটার জন্য। অজান্তেই আওয়াজ বেরিয়ে আসে আমার মুখ থেকে। পেছন থেকে মা আস্তে করে বলল, কিরে রুদ্রিকা, কি হলো? মায়ের আওয়াজ শুনে একদম চমকে গেলাম। তার মানে মা জেগে আছে? তাড়াতাড়ি করে উত্তর দেই, কিছু না মা, হঠাৎ বাসের চাকা গর্তে পড়তে ঘুম ভেঙে গেছে। মা আর কিছু বলে না। ভোর হতেই আমাদের বাস থেকে নামিয়ে দেয়। মাথার উপর এর বিশাল আকাশের উপর থেকে যেন কোনো অদৃশ্য হাত একটু একটু করে টেনে সরিয়ে দিচ্ছে কালো চাদর। মুগ্ধ হয়ে দুই ভাইবোন তাকিয়ে থাকি আকাশের দিকে। বাবার ডাকে যেন ধ্যান ভাঙ্গে আমাদের। বাবা মায়ের সাথে এগিয়ে যায় একটা টং দোকানের দিকে চা তেষ্টা মেটাতে। চায়ে চুমুক দিতে দিতেই পুরো আলো ফুটে যায়। আমি ভাবতে থাকি যে প্রথমেই আগে রিসোর্টে গিয়ে ফ্রেশ হতে হবে। চা শেষ করে বাবা একটা গাড়ি ঠিক করল। বাবা মার সামনে বসত আর আমি ভাই পিছনে বসলাম। রাতের গুড়ি গুড়ি বৃষ্টিতে ভিজে আছে চড়া মিশকালো পিচঢালা রাস্তা। এখন বৃষ্টি বা ঝরলেও আকাশটা কেমন গুমোট হয়ে আছে। রাস্তার দুধারে নাম না জানা নানান রকমের গাছ। বৃষ্টিতে ধুয়ে একেবারে সবুজ হয়ে আছে পাতাগুলো। কিছু কিছু গাছে ফুটে নাম না জানা নানান রকমের ফুল। অবাক চোখে যেন সমস্ত প্রাকৃতিক সৌন্দর্য গিলতে থাকি আমরা দুজনেই। আরেকটু সামনে গিয়ে চা বাগান দেখে উচ্ছ্বাসিত হয়ে উঠি আমরা। দেখি সূর্যিমামা কেবল উঠি উঠি করছে, সেই সময় একদল কামিন মেয়ে মাথায় ঝুড়ি বেঁধে
আমার নাম তানিয়া। আজ আমি একাকিত্ব থাকি। আমার স্বামী আমার পাশে নেই, বিদেশ চলে গেছে। একটি ছিমছাম মধ্যবিত্ত পরিবারে আমার বিয়ে হয়েছে। স্বামী কামাল এক বেসরকারি এনজিওর সৎ এবং পরিশ্রমী কর্মী। আমাদের ছোট্ট সংসারে ভালোবাসার কমতি ছিল না। কামালের রোজগার দিয়ে টানাটানি সংসার হলেও আমাদের মধ্যে বোঝাপড়াটা ছিল চমৎকার। এই সংসারে আমি ছাড়াও ছিলেন আমার বৃদ্ধ শ্বশুর শাশুড়ি আর কামালের ছোট ভাই রাসেল। রাসেল তখন 10ম শ্রেণীতে পড়ে। বয়সের তুলনায় কিছুটা ছোটখাটো, দেখতে চেহারায় একটা সরল মায়া লেগে থাকত। আমি ওকে স্নেহ করে পিচ্চি বলে ডাকতাম। ও আমার এই ডাকে বেশ খুশি হতো। আমি বিয়ের আগে অনার্স শেষ বর্ষে পড়ছিলাম, তাই পড়াশোনার জগৎটা থেকে খুব বেশি দূরে সরে আসিনি। একদিন বিকেলে আমি বারান্দায় বসে কাপড় ভাঁজ করছিলাম। রাসেল স্কুল থেকে ফিরে আমার পাশে এসে দাঁড়ালো। মুখটা তার একটু ভার। আমি জিজ্ঞেস করলাম, কিরে পিচ্ছি, আজ আবার স্যারের বকা খেয়েছিস বুঝি? সে মাথা নিচু করে বলল, বৌদি, আমি আর কোচিং সেন্টারে পড়তে যাব না। আমি অবাক হলাম। বললাম, কেন রে? সামনেই তো তোর মাধ্যমিক পরীক্ষা, এখন কোচিং বাদ দিলে চলবে? রাসেল একটু ইতস্তত করে বলল, ওখানে স্যার খুব কড়া, পড়া না পারলে সবার সামনে কান ধরে উঠবস করান। আমার খুব লজ্জা লাগে বৌদি, অনেক বন্ধুবান্ধবী থাকে তো। ওর সরল স্বীকারোক্তি শুনে আমার মায়া হলো। ছেলেটা লাজুক প্রকৃতির। আমি বললাম, তাহলে কি করবি ভাবছিস? সে আমার দিকে আশা নিয়ে তাকিয়ে বলল, বৌদি, আমি যদি তোমার কাছে পড়ি? তুমি তো অনেক ভালো ছাত্রী ছিলে মা বলে। আমি হেসে ফেললাম। বললাম, আমি তো সংসারের কাজ সামলাতে সামলাতেই দিন পার করে দিই। তোকে পড়ানোর সময় কখন পাবো? যদি আমার কাছে পড়তে হয় তাহলে রাতের বেলা ছাড়া তো সময় হবে না। রাসেলের মুখটা খুশিতে উজ্জ্বল হয়ে উঠল। সে প্রায় লাফিয়ে উঠে বলল, আমি রাতেই পড়ব। বৌদি, অনেক ধন্যবাদ তোমাকে। তুমি যা বলবে আমি তাই শুনব। আমি ওর মাথায় হাত বুলিয়ে দিয়ে বললাম, শুধু ধন্যবাদ দিলেই হবে না, একটা শর্ত আছে। সে ভয় হয়ে বলল, কি শর্ত বৌদি? আমি একটু দুষ্টুমি করে বললাম, তুই যদি আমার কাছে পড়া তৈরি করে না আসিস তাহলে আমিও কিন্তু তোকে শাস্তি হিসেবে কান ধরে উঠবস করাবো। রাসেল একগাল হেসে বলল, বৌদি, তোমার সামনে আমি 100 বার কান ধরে উঠবস করতে রাজি আছি, তবু ওই স্যারের সামনে একবারও না। ওর কথা শুনে আমার খুব হাসি পেল। বুঝলাম ছেলেটা যেমন সরল তেমনি বুদ্ধিমান, নিজের সম্মানবোধটুকু বেশ টনটনে। সেই দিন থেকেই শুরু হলো আমাদের নতুন পাঠশালা। প্রতিদিন রাতের সংসারের সব কাজ সেরে আমি রাসেলকে নিয়ে বসতাম। ও পড়তে বেশ মনোযোগী ছিল, তবে মাঝে মাঝে খেয়াল করতাম পড়ানোর সময় সে আমার মুখের দিকে তাকিয়ে অন্যমনস্ক হয়ে যেত। আমি জিজ্ঞেস করলেই বলতো, বৌদি, আপনি এত সুন্দর করে বোঝান যে আমি মুগ্ধ হয়ে শুনি। আপনার পড়ানোর কৌশলটা সত্যি অসাধারণ। আমি হেসে বলতাম, হয়েছে, আর প্রশংসা করতে হবে না, এবার বইয়ের দিকে মন দাও। আমাদের এই ছাত্র শিক্ষিকার সম্পর্কটা খুব অল্প দিনেই বেশ মধুর হয়ে উঠল। ও শুধু আমার ছাত্রই ছিল না, ছোট ভাইয়ের মতো হয়ে উঠেছিল। একদিন সারা দিন বাড়ির কাজ করে আমার শরীরটা খুব ক্লান্ত লাগছিল। আমি রাসেলকে বললাম, পিচ্চি, আজ আর পড়াতে পারবো না রে, শরীরটা একদম চলছে না। আমার কথা শেষ হতে না হতেই রাসেল ছুটে রান্নাঘরে চলে গেল। কিছুক্ষণ পর এক গ্লাস লেবুর শরবত বানিয়ে নিয়ে এসে আমার হাতে দিয়ে বলল, বৌদি, এটা খেয়ে নাও, দেখবে সব ক্লান্তি দূর হয়ে যাবে। ঠান্ডা শরবতের গ্লাসে চুমুক দিতে দিতে আমি ভাবছিলাম, ছেলেটা ছোট হলেও ওর জ্ঞান বুদ্ধি আর মায়া মমতা অনেক বড়দের চেয়েও বেশি। এই সহজ সরল ছেলেটাকে মানুষের মতো মানুষ করে গড়ে তুলতে হবে, এটাই ছিল আমার তখনকার একমাত্র ভাবনা। দিনগুলো বেশ ভালোই কাটছিল। রাসেলের পড়াশোনার উন্নতি দেখে আমার শ্বশুর শাশুড়িও খুব খুশি ছিলেন, কিন্তু মধ্যবিত্ত জীবনের সুখ যেন ক্ষণস্থায়ী এক অতিথি। আমাদের সংসারেও অর্থনৈতিক সংকটটা ধীরে ধীরে স্পষ্ট হয়ে উঠছিল। রাসেলের সামান্য বেতনে বয়স্ক বাবা মায়ের চিকিৎসা, রাসেলের পড়াশোনার খরচ আর সংসারের বাকি সব চাহিদা মেটানো খুব কঠিন হয়ে পড়ছিল। একদিন রাতে কামাল বিষণ্ণ মুখে বাড়ি ফিরল। আমি বুঝতে পারলাম অফিসে কোনো সমস্যা হয়েছে। খেতে বসে সে মুখ খুলল, বলল, তানিয়া, এভাবে আর চলছে না। যে কয় টাকা বেতন পাই সেটা দিয়ে মাস চালানোই দেয়, ভবিষ্যতের জন্য কিছুই সঞ্চয় করতে পারছি না। আমি ওর হাতে হাত রেখে বললাম, এত চিন্তা করো না তো, আল্লাহ যা করেন ভালোর জন্যই করেন, নিশ্চয়ই একটা উপায় বের হবে। কামাল দীর্ঘশ্বাস ফেলে বলল, উপায় একটা আছে,
কিন্তু সেটা বেশ কঠিন। আমি ওর মুখের দিকে তাকিয়ে বললাম, কি উপায় সেই? ইতস্তত করে বলল, আমার এক পুরনো বন্ধু রাজ্জাক এখন দুবাইতে থাকে। ওখানকার একটা বড় কোম্পানিতে ভালো পদে আছে। সে আমাকে একটা চাকরির ব্যবস্থা করে দেওয়ার কথা বলছে। এখানকার চেয়ে প্রায় ৫-৬ গুণ বেশি। ভাবছি আমি বিদেশ চলে যাব। কথাটা শোনার সাথে সাথেই আমার বুকের ভেতরটা ধক করে উঠল। কামালকে ছাড়া একাই বাড়ি, এই সংসার সামলানোর কথা ভাবতেই আমার অসহায় লাগছিল। আমি বললাম, না, তোমার কোথাও যাওয়ার দরকার নেই। আমরা যেমন আছি বেশ আছি। কামাল আমাকে বোঝানোর চেষ্টা করল, তানিয়া, আবেগ দিয়ে তো জীবন চলে না। আমাদের ভবিষ্যতের কথা ভাবতে হবে। রাসেলের পড়াশোনা, বাবা মায়ের চিকিৎসা, এগুলোর জন্য অনেক টাকার প্রয়োজন। আমি বিদেশে ২-৩ বছর থাকলে আমরা একটা ভালো ভিত তৈরি করে নিতে পারবো। আমি জানি কামাল যা বলছে তা আমাদের ভালোর জন্যেই, কিন্তু মন মানছিল না। কয়েকদিন ধরে আমাদের মধ্যে এই নিয়ে অনেক কথা হলো। অবশেষে সংসারের কথা ভেবে ভবিষ্যতের দিকে তাকিয়ে আমি রাজি হতে বাধ্য হলাম। যাওয়ার দিন ঘনিয়ে এলো। বাড়ি জুড়ে একটা চাপা বিষাদের সুর। শ্বশুর শাশুড়ি মুখে কিছু না বলল, তাদের চোখের কোণে জল আমি স্পষ্ট দেখতে পেতাম। রাসেলও কেমন যেন চুপসে গিয়েছিল। সারাদিন আমার আঁচল ধরে ঘুরঘুর করত। যাওয়ার আগের রাতে কামাল রাসেলের কাঁধে হাত রেখে বলল, রাসেল, আমি তো চলে যাচ্ছি। তুই কিন্তু বাড়ির বড় ছেলে, এখন বাবা মায়ের দিকে খেয়াল রাখবি। আর সবচেয়ে বড় কথা, তোর বৌদির প্রতি খেয়াল রাখিস, ওকে কোনো কষ্ট দিস না। রাসেল ভাইয়ের হাত ধরে প্রায় কেঁদে ফেলে বলল, ভাইয়া, তুমি কোনো চিন্তা করো না, আমি বৌদিকে চোখে চোখে রাখব। পরদিন সকালে আমরা সবাই কামালকে এয়ারপোর্টে বিদায় জানাতে গেলাম। প্লেন ছেড়ে দেওয়ার আগ পর্যন্ত সে আমাদের দিকে তাকিয়ে হাত নাড়ছিল। আমার চোখ দিয়ে অঝরে জল পড়ছিল। মনে হচ্ছিল আমার পৃথিবীটা বুঝি ফাঁকা হয়ে গেল। রাসেল আমার হাতটা শক্ত করে ধরে রেখেছিল, যেন আমাকে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করছে। সেদিন বাড়ি ফেরার পথটা আমার কাছে 1000 মাইলের চেয়েও দীর্ঘ মনে হয়েছিল। কামাল বিদেশ চলে যাওয়ার পর প্রথম কয়েকটা সপ্তাহ বেশ স্বাভাবিকভাবেই কাটল। প্রতিদিন নিয়ম করে ভিডিও কলে কথা হতো। সংসারের সব খবর, রাসেলের পড়াশোনার খোঁজ খবর সব নিত। ওর মুখটা দেখে আমি আমার সব কষ্ট ভুলে থাকার চেষ্টা করতাম। রাসেলও ভাইয়ের কথা রেখেছিল। সে শুধু আমার দেওর নয়, আমার সবচেয়ে কাছের বন্ধু হয়ে উঠেছিল। পড়াশোনার বাইরেও সংসারের ছোটখাটো কাজে আমাকে সাহায্য করত। আমার সুবিধা অসুবিধার দিকে তীক্ষ্ণ নজর রাখত। কিন্তু মাসখানেক পর থেকে আমি একটা অদ্ভুত পরিবর্তন লক্ষ্য করতে শুরু করলাম। আমার বৌদি, যে কিনা সারাক্ষণ কথা বলে বাড়ি মাতিয়ে রাখত, সে কেমন যেন নীরব হয়ে গেল। আগের মতো প্রাণোচ্ছলতা তার মধ্যে আর খুঁজে পাওয়া যায় না। বেশিরভাগ সময়ই চুপচাপ থাকত। কিছু জিজ্ঞেস করলে শুধু হুঁ বা হ্যাঁ বলে উত্তর দিত। সবচেয়ে বড় পরিবর্তনটা এলো আমাদের রাতের পাঠশালায়। আগে বৌদি আমাকে পড়ানোর জন্য অধীর আগ্রহে অপেক্ষা করত। পড়ানোর সময় কত গল্প ও কত উদাহরণ দিয়ে বিষয়গুলো সহজ করে দিত। কিন্তু এখন সে পড়াতে বসলো, তার মন থাকত না। অন্যমনস্কভাবে বইয়ের পাতা উল্টাতো। আমি কোনো প্রশ্ন করলে চমকে উঠা আমার দিকে তাকাতো, যেন সে এই জগতে ছিলই না। আমি প্রথমে ভেবেছিলাম হয়তো ভাইয়ার জন্য মন খারাপ, তাই এমন করছে। একাকিত্ব মানুষকে নীরব করে দেয়। আমি তাকে সঙ্গ দেওয়ার চেষ্টা করতাম, তার সাথে বসে টিভি দেখতাম, গল্প করার চেষ্টা করতাম, কিন্তু সে কোনো কিছুতেই তেমন আগ্রহ দেখাতো না। আরেকটা পরিবর্তন আমার চোখ এড়াল না। বৌদির উজ্জ্বল ফর্সা চেহারাটা দিন দিন কেমন মলিন হয়ে যাচ্ছিল। চোখের নিচে কালি জমেছে, মুখটা সবসময় চিন্তাক্লিষ্ট দেখায়। একদিন আমি আর থাকতে না পেরে জিজ্ঞেসই করে ফেললাম, বৌদি, তোমার কি হয়েছে? তুমি তো আগে কত সুন্দর ছিলে, ফর্সা ছিলে, কিন্তু এখন এমন মলিন হয়ে যাচ্ছ কেন? তুমি তো রোদে কোনো কাজও করো না। আমার কথা শুনে বৌদি একটু চমকে গেল। তারপর একটা দীর্ঘশ্বাস ফেলে বলল, দুশ্চিন্তা হচ্ছে বড় সমস্যা রাসেল। যারা বেশি চিন্তা করে তাদের চেহারার উপর তার প্রভাব পড়ে। আর আমিও একটা গভীর চিন্তায় পড়ে গেছি, তাই হয়তো আমার চেহারাটা এমন হয়ে যাচ্ছে। আমি উদ্বিগ্ন হয়ে জিজ্ঞেস করলাম, তোমার আবার কিসের চিন্তা? আমি কি কিছু সাহায্য করতে পারি? বুঝেছি, ভাইয়ার নেই বলে তুমি একাকিত্ব বোধ করছো, তাই না? বৌদি আমার দিকে তাকিয়ে একটা অদ্ভুত দৃষ্টিতে বলল, ঠিক তা না, তুই যেটা ভাবছিস সেটা নয়। আমি বললাম, তাহলে কি আমাকে বলো, আমি তোমার ছোট ভাইয়ের মতো। আমার আন্তরিকতায় বোধ তার মনটা একটু নরম হলো, কিন্তু পরক্ষণেই সে নিজেকে আবার গুটিয়ে নিয়ে কঠিন স্বরে বলল, সব কথা তোকে বলা যাবে না। এত জবাব কি তোকে দিতে হবে?
যা পড়তে বস গিয়ে। এই রুক্ষ আচরণে আমি খুব কষ্ট পেলাম। এই বৌদি তো আমার চেনা বৌদি নয়। আমার মনে একটা অজানা ভয় দানা বাঁচতে শুরু করল। কি এমন চিন্তা যা সে আমার সাথে, এমনকি পরিবারের কারো সাথেই ভাগ করে নিতে পারছে না? এই নীরবতার পিছনে কোনো রহস্য লুকিয়ে আছে? বৌদির নীরবতার মলিন চেহারার পাশাপাশি আরও একটি বিষয় আমাকে ভীষণভাবে ভাবিয়ে তুলছিল। সেটা হলো তার মোবাইল ফোন। ইদানিং বৌদি সারাক্ষণ মোবাইল নিয়ে ব্যস্ত থাকত। যখনই আমি তাকে দেখতাম, হয় সে মোবাইলের স্ক্রিনে তাকিয়ে কিছু একটা করছে, নয়তো কানে ফোন নিয়ে নিচু স্বরে কথা বলছে। ব্যাপারটা এমন পর্যায়ে গিয়েছিল যে সে রান্না করার সময়ও মোবাইলটা চুলার পাশে রেখে দিত। কারো ফোন এলেই ছুটু বারান্দার বা ঘরের কোণে চলে যেত, যেন তার কথা কেউ শুনতে না পায়। এই লুকোচুরি আমার মনে সন্দেহের বীজ বপন করতে শুরু করল। আমি প্রথমে ভেবেছিলাম হয়তো ভাইয়ার সাথে কথা বলে। বিদেশে সময়ের অনেক পার্থক্য, তাই হয়তো এমন লুকিয়ে কথা বলতে হয়। কিন্তু ভাইয়ার সাথে কথা বললে তো তার মুখে হাসি থাকার কথা, আনন্দ থাকার কথা। উল্টো ফোন রাখার পর তার মুখটা আরও বেশি গম্ভীর আর চিন্তিত হয়ে যেত। আগের মতো সে আমাকে আর পড়াতো না, আমার সাথে বেশি একটা কথাও বলতো না। আমাদের রাতের প্রার্থনা প্রায় বন্ধ হওয়ার উপক্রম। আমি পড়তে বসলে সে বলতো, আজ আমার শরীর ভালো নেই, বা আজ অনেক কাজ, তুই নিজে পড়ে নে। আমার সন্দেহটা দিন দিন বাড়ছিল। একদিন আমি সাহস করে বৌদিকে জিজ্ঞেস করেই ফেললাম, বৌদি, তুমি সারাক্ষণ কার সাথে এত কথা বলো ফোনে? আমার প্রশ্নে সে যেন কিছুটা অপ্রস্তুত হয়ে গেল। নিজেকে সামলে নিয়ে স্বাভাবিক হওয়ার চেষ্টা করে বলল, আর কার সাথে কথা বলবো, তোর ভাইয়ের সাথে? তার উত্তরটা আমার কাছে সন্তোষজনক মনে হল না। আমার ভেতরের গোয়েন্দা সত্তাটা জেগে উঠল। আমি ঠিক করলাম আমাকে এর সত্যটা যাচাই করতে হবে। আমি একটা বুদ্ধি বের করলাম। বললাম, ও আচ্ছা, বৌদি, তোমাকে একটা কথা বলি, কিছু মনে করবে না? তোমার মোবাইলটা একটু আমাকে দেবে, একটা গেম খেলব। আমার কথা শুনে বৌদির মুখের রং পাল্টে গেল। সেই তস্তত করে বলল, আমার মোবাইলে কোনো গেম নেই রাসেল। আমিও ছাড়ার পাত্র নই। বললাম, সমস্যা নেই, আমি ইন্টারনেট থেকে ডাউনলোড করে তারপর খেলব। দাও না চিজ, বেশিক্ষণ লাগবে না। বৌদি আবার সরাসরি না করল। বলল, না এখন হবে না, মোবাইলে চার্জ নেই, কালকে দেব। আমি আর জোর করলাম না। বললাম, ঠিক আছে, কাল দিও। কিন্তু আমি বুঝে গিয়েছিলাম ডাল মে কুচ কালা হ্যাঁ। সে আমাকে মোবাইলটা দিতে চায় না, কারণ সেখানে এমন কিছু আছে যা সে আমার থেকে লুকাতে চায়। আমি নিশ্চিত হলাম বৌদি ভাইয়ের সাথে কথা বলে না, সে অন্য কারোর সাথে কথা বলে। কিন্তু কে সেই মানুষ? বৌদি কেন আমাদের সবার থেকেই ব্যাপারটা লুকিয়ে যাচ্ছে? আমার মনটা অজানা আশঙ্কায় ভারী হয়ে উঠল। এর ঠিক পরের দিনই এমন এক ঘটনা ঘটল যা আমার সব সন্দেহকে সত্যি প্রমাণ করে দিল। বিকেলে মা রান্নাঘরে কাজ করছিলেন। হঠাৎ মায়ের ফোনে রিং বেজে উঠল। মা ফোন ধরে অপর প্রান্তের কথা শুনে চমকে উঠলেন। আমি পাশের ঘর থেকে শুনলাম। মা বলছেন, হ্যাঁ কামাল, বল বাবা, তুই ভালো আছিস তো? আমি কান খাড়া করলাম। ভাইয়া ফোন করেছে। মা বললেন, কেন, তোর বৌমার নাম্বার ব্যস্ত পাচ্ছিস কেন? সে কি তোর সাথে আজ বা কাল কথা বলেনি? ফোনের অপার থেকে ভাইয়া কি বলল তা আমি শুনতে পেলাম না, কিন্তু মায়ের মুখের অভিব্যক্তি দেখে বুঝলাম ভালো কিছু নয়। মা বললেন, বলিস কি, আজ 1 সপ্তাহ ধরে কথা বলিসনি? ওর ফোন সারাক্ষণ ব্যস্ত থাকে। আচ্ছা, আমি দেখছি ব্যাপারটা, তুই চিন্তা করিস না। ফোন রেখে মা চিন্তিত মুখে কপালে হাত দিয়ে বসে পড়লেন। আর আমি আড়াল থেকে সবটা শুনে পাথরের মতো স্তব্ধ হয়ে গেলাম। আমার মাথা ঘুরছিল। তাহলে বৌদি আমাকে মিথ্যা বলেছে। সে 1 সপ্তাহ ধরে ভাইয়ার সাথে কথাই বলেনি। তাহলে সে কার সাথে এত সময় ধরে কথা বলে? আমার বুকের ভেতরটা ধরাস ধরাস করতে লাগলো। আমার সহজ সরল হাসি খুশি বৌদি কি তাহলে কোনো ভুল পথে পা বাড়িয়েছে? ভাইয়ার মায়ের ফোন আলাপ শোনার পর আমার পৃথিবীটা যেন ওলটপালট হয়ে গেল। যে বৌদিকে আমি মায়ের মতো সম্মান করতাম, যার প্রতি আমার অগাধ বিশ্বাস ছিল, সেই বৌদি আমাকে আর আমার ভাইকে এত বড় মিথ্যা কথা বলেছে। আমার মনটা তীব্র অভিমানে ভারাক্রান্ত হয়ে উঠল। আমি কিছুতেই বিশ্বাস করতে পারছিলাম না যে আমার বৌদি এমন কাজ করতে পারে। সারা বিকেল আমার ছটফট করে কাটল। কি করব কিছুই বুঝতে পারছিলাম না।
একবার ভাবলাম মাকে সব খুলে বলি, আবার ভাবলাম সত্যিটা না জেনে হুট করে কিছু বলা ঠিক হবে না, এতে সংসারে অশান্তি হতে পারে। আমি সিদ্ধান্ত নিলাম আমি সরাসরি বৌদির সাথেই কথা বলবো, যা হওয়ার হবে। রাতে খাওয়া দাওয়ার পর বৌদি যখন নিজের ঘরে গেল, আমি কিছুক্ষণ পর তার পিছু পিছু গেলাম। সে বিছানায় বসে আবার মোবাইলে কিছু একটা করছিল। আমার পায়ের শব্দে মুখ তুলে তাকালো। আমি ঘরের দরজাটা ভেতর থেকে সাবধানে বন্ধ করে দিলাম। আমার গম্ভীর মুখ আর দরজা বন্ধ করা দেখে বৌদি কিছুটা অবাক হলো। সে জিজ্ঞেস করল, কেরালা, কিছু বলবি? দরজা বন্ধ করলি কেন? আমি তার চোখের দিকে সরাসরি তাকিয়ে বললাম, বৌদি, আমি তোমার সাথে কিছু জরুরি কথা বলতে এসেছি। আশা করি তুমি আমাকে সত্যিটা বলবে। আমার গলার স্বরে এমন কিছু ছিল যা বৌদিকে বিচলিত করে তুলল। সে মোবাইলটা পাশে রেখে সোজা হয়ে বসল। বলল, কী কথা এমনভাবে বলছিস যেন আমি কোনো অপরাধ করেছি? আমি আর কোনো ভূমিকা না করে বললাম, তুমি আমার সাথে সত্যি কথা বলনি বৌদি। তুমি ভাইয়ার সঙ্গে 1 সপ্তাহ ধরে কথা বলো না কেন? আজ বিকেলে ভাইয়া মায়ের মোবাইলে ফোন দিয়েছিল। আমার কথা শুনে বৌদির মুখটা ফ্যাকাশে হয়ে গেল। সে যেন ভূত দেখার মতো চমকে উঠেছে। কয়েক মুহূর্ত সে কোনো কথা বলতে পারল না। তার এই নীরবতাই আমার সন্দেহশীল মোহর দিয়ে দিল। আমি নিজেকে আর ধরে রাখতে পারলাম না। আমার গলায় অভিমান আর ক্ষোভ একসাথে ফুটে উঠল। কেন মিথ্যে কথা বললে আমাকে? কার সাথে কথা বলো তুমি? সারাদিন ভাইয়া বিদেশে একা একা কত চিন্তা করে, আর তুমি এখানে। আমার কথা শেষ হবার আগেই বৌদি কান্নায় ভেঙে পড়ল। ফুপিয়ে ফুপিয়ে কাঁদতে কাঁদতে বলল, তোরা সবাই আমাকে সন্দেহ করছিস তাই না? তোর ভাইও আমাকে সন্দেহ করছে। তার কান্না দেখে আমার মনটা কিছুটা নরম হলো, কিন্তু আমি আমার অবস্থান থেকে সরলাম না। বললাম, সন্দেহ তো হবেই, তোমার আচরণই তো সন্দেহের মতো। যদি তুমি কোনো ভুল না করে থাকো তাহলে তুমিই বলে ফেলো, কার সঙ্গে এত কথা বলো তুমি? আমার প্রশ্নে বৌদি কান্না থামিয়ে আমার দিকে তাকালো। তার চোখে ছিল একরাশ ভয় আর অসহায়ত্ব। সে কিছুক্ষণ চুপ করে থেকে কাঁপা কাঁপা গলায় বলল, বলবো আমি তোকে, সব বলবো, কিন্তু তার আগে তুই আমাকে কথা দে, এ কথা তুই আর কাউকে বলবি না, তোর মা বাবা বা তোর ভাইকেও না। আমি তার শর্তে অবাক হলাম, কিন্তু রহস্যের শেষ পর্যন্ত যাওয়ার জন্য আমি রাজি হলাম। বললাম, ঠিক আছে, কাউকে বলবো না, এবার তুমি বলো। বৌদি বিছানা থেকে নেমে আমাকে ঘরের এক কোণে নিয়ে গেল। তারপর ফিসফিস করে চাপা গলায় যা বলল তা শোনার জন্য আমি মোটেও প্রস্তুত ছিলাম না। তার প্রতিটি কথা আমার মাথায় যেন হাতুড়ির মতো আঘাত করছিল। ঘরের কোণের আবছা অন্ধকারে তার চোখ দুটো চিকচিক করছিল। সে চাপা ভীত গলায় বলতে শুরু করল, রাসেল, আমি তোকে এখন যা বলতে যাচ্ছি তা শোনার পর হয়তো তুই আমাকে